জানি নতুন ভিডিও আসছে না বলে আপনার মাথাটা গরম হয়ে আছে। তারপর যখন ভিডিওতে ক্লিক করার পর দেখছেন ভিডিওটা আগে দেখেছেন, তখন আরো রাগ হওয়ার কথা। আসলে একটু প্রবলেম চলছে, অনেক ঝামেলা আছি, এই জন্য নতুন ভিডিও আসতেছে না। ভিডিও রেডি করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আনতে হবে। আর এই ভিডিওগুলো আবার দেওয়া হচ্ছে কারণ একটু বুঝতে পারছেন না, অনেকে বলতে পারেন যে প্রমোশনের ধান্দা বা এসব কেন করছেন। তো আপনি যদি বুঝতেন এটা তাহলে বলতেন না। মুভির নাম রান বেবি রান। এটা 2023-এর একটি ক্রাইম থ্রিলার তামিল মুভি। অনেক মুভি আছে না যেগুলোতে বড় কোনো হিরো নেই, কিন্তু মুভির কাহিনী আর মুভিতে যারা কাজ করেছে তাদের উপর মুভিটা সুপারহিট হয়। এই মুভিটা ঠিক তেমনই। পুরো মুভি দেখার সময় মাথায় একটা টেনশন কাজ করছিল যে কখন কি হবে। আর অ্যাক্টরদের পারফরমেন্সের সঙ্গে যে বিজিএমটা ইউজ করেছে, উফ, একদম অসাম। মুভিতে একটু রাতে সিন বেশি রয়েছে, তাই হয়তো একটু লাইট বাড়িয়ে দিন আর বেস্ট সাউন্ড কোয়ালিটির জন্য একটু হেডফোনটা ইউজ করেন, ঠিক আছে? তো 23/7/2015 সকাল 11টায় সিন শুরু হয় চেঙ্গালপট্টুর একটা মেডিকেল কলেজে। ক্যামেরা কলেজের ক্যাম্পাস ঘুরে এই টেবিলে ফোকাস করে, আর এখান থেকে বিল্ডিং এ ফোকাস করলে আমরা দেখি একটা দিদি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে। তার চিল্লানি শুনে সবাই সেদিকে অ্যাটেনশন দেয়, আর এত দূর থেকে পড়ে কি সে আর বাঁচবে? এরপর ক্যামেরা কাট করে কিছু ফেস আমাদের দেখায়। এরা সুফিয়া সুফিয়া বলে কান্না করছে, চিল্লাচ্ছে। যে চেহারাগুলোতে ক্যামেরা ফোকাস দিচ্ছে বারবার, এদের একটু মাথায় রাখেন, কারণ এদের সামনে এন্ট্রি হতে চলেছে। সিন এখান থেকে 12 দিন সামনে আসে 4/8/2015 আলফা টাওয়ারে। একটা লোক তার রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে আগে একটু পানি খেয়ে নেয়, তারপর বসে কি যেন ভাবে। এরপর চেয়ারটা টেনে নিয়ে তার ফ্ল্যাটের বারান্দায় যায়, তারপর চেয়ারের উপর উঠে দাঁড়ায়। তার মানে তো বুঝতেই পারছেন সে এখান থেকে লাফ দিতে চলেছে। হয়তো হাইটটা অনেক, সে কিছু একটা ভাবে, আর ক্যামেরা তার পা ফলো করে এভাবে রানিং করা দেখিয়ে টাইটেলটা উঠায়। বেশ সুন্দর লাগে না সিস্টেমটা? তো এই যে একটা মেয়ে মেডিকেল কলেজ থেকে পড়ে গেল, আর এই যে ভাই সাহেব মরতে চাইলো, এরা কেন এসব করতে চাইলো, বা এদের দুজনের মাঝে কোনো কানেকশন আছে কিনা, এই দুজনের কাহিনীটা কি, সেটাকে ফ্ল্যাশ আউট করতেই সিন এখান থেকে 7 দিন পেছনে আসে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার আরজে বালাজি, এখানে নাম সাতিয়া। একটা শপে এলো, ভিতরে ঢুকতেই আবার ক্যামেরা আমাদের কয়েকটা ছেলেদের দেখায় যারা কাউকে খুঁজতেছে। এদিকে সাতিয়া শপ থেকে একজোড়া ইয়াররিং কিনছে, ওদিকে ছেলে পেলে খুব ব্যস্ত হয়ে কাউকে একটা খোঁজাখুঁজি করছে। সাতিয়ার জিনিসগুলো নেওয়া শেষ, সে বের হয়ে আসে। এই ভাই সাহেব খুঁজতে খুঁজতে না পেয়ে রাগ করে সাতিয়ার গাড়িতে লাথি মারছে। সাতিয়া একজন সাধারণ মানুষ, গাড়িতে মারা দেখে তার উপর রেগে যায়। এ আবার উল্টো পাট নেই, আবে কি হয়েছে, চল যা এখান থেকে। বেচারা গাড়ি দেখে থাকে, তাকে আর কিছু বলে না। যাক, সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লে ক্যামেরা এই দিদিদের দেখায় যার মাঝে একজন হাত উঠিয়ে কাউকে থামতে বলছে। মানে এটা হলো সাতিয়ার হবু বউ প্রিয়াঙ্কা। একটু আগে ভাই যে জিনিসটা নিল এই দিদির জন্যই নিয়েছে। অফিস থেকে ফিরে তার কাছে যাচ্ছে সারপ্রাইজ দিতে, বাট দিদি নিজেই আসে সারপ্রাইজের এক্সাইটমেন্টে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার আমার গিফট দাও তো। সাতিয়া এখান থেকে নিতে যাবে, সেটা নিচে পড়ে যায়। তাই যেই ভাই পেছনে ঘুরে দেখে একটা মেয়ে গাড়িতে লুকিয়ে আছে এইভাবে, তাকে দেখে তো সাতিয়ার হুঁশ উড়ে যায়, কারণ তার হবু বউ পাশে বসে আছে আর গাড়িতে অপরিচিত একটা মেয়ে। সে যদি দেখে তাহলে পুরো পরিবেশটাই ঘোলাটে হয়ে যাবে। সাতিয়া কি করবে ভাবতে না ভাবতেই এই দিদি আবার তাকে হাত জোর করে রিকোয়েস্ট করে, প্লিজ দাদা কিছু বললেন না। তার অসহায়ত্ব আর রিকোয়েস্ট করা দেখে সাতিয়া আর কিছু বলে না। তো এই হলো আমাদের মুভির অন্যতম দ্বিতীয় ক্যারেক্টার তারা। বাকি বিস্তারিত পরে জানা যাবে, ঠিক আছে? তো সে গিফটটা উঠিয়ে দেয়, সাতিয়া দিদিকে দেয়। গিফট পেয়ে তো দিদি খুব খুশি, বাট সাতিয়ার মুখে সেই খুশিটা নেই যেটা তারাকে দেখার আগে তার ছিল। যাক, দিদিকে বাসায় নামিয়ে দিতে আসে। এগুলো সাতিয়ার হবু শ্বশুর শাশুড়ি। ভিতরে যেতে বলে, বাট সাতিয়া বলে তার জরুরি কাজ আছে। তখন আবার আঙ্কেল বলে, বেটা আমার গাড়িটা সার্ভিসিং এ আছে, তো আমি এক জায়গায় যাবো, তোমার গাড়িটা লাগবে, চলো তোমায় বাসায় ড্রপ করে দিই। শ্বশুরকে নিয়ে সাতিয়া তার বাসায় আসে। তার শ্বশুর ফোনে কথা বলছিল, সাতিয়া বুঝতে পারছে না সে কি করবে। আঙ্কেল কথা বলতে বলতে গাড়িটা নিয়ে চলে যায়। সাতিয়া প্রিয়াঙ্কাকে সব বলার জন্য যে মেসেজ করতে যাবে, একটু শব্দ হওয়াতে সামনের দিকে তাকিয়ে দেখে তারা এখানে। তার মানে সে আগে নেমে পড়েছে। বাস, তাকে দেখে সাতিয়া খুব রেগে যায় যে তুমি আমার গাড়িতে কি করছিলে, গাড়িতে কিভাবে উঠলে, তোমার এত বড় সাহস কি করে হলো, এটা সেটা লেসপিতা। তারা বলে, স্যার প্লিজ চিল্লায়েন না, আমি একটু প্রবলেমে পড়েছি তাই এভাবে লুকিয়েছি। আসলে সাতিয়া খুব সাধারণভাবে লাইফ লিড করে, তাই কোনো ঝামেলা পছন্দ করে না। এই জন্য আসলে মেইলি ব্যাপারগুলোকে ইগনোর করতে চাইছে। তারার কোনো কথা না শুনে তারাকে সেখান থেকে যেতে বলে সাতিয়া লিফটে ওঠে। দরজা বন্ধ হবে, তারা দৌড়ে এসে লিফটে ওঠে। সাতিয়া তো ভয় পেয়ে যায়, আরে কি করছো তুমি? তারা অনেক রিকোয়েস্ট করে, স্যার প্লিজ আমার কথাটা শুনুন, আমি অনেক বিপদে পড়েছি, আমার গার্ডিয়ান নিতে আসবে, বাট আমার ফোনে চার্জ নেই, জাস্ট 5 মিনিট সময় দিন। সাতিয়া বলে, দেখো আমি একটা ব্যাংকের এমপ্লয়, খুব সাদাসিধে জীবনযাপন করি, তোমার বাসায় নিলে কোনো ঝামেলা হলে আমি নিতে পারবো না। তারা তাকে অনেক রিকোয়েস্ট করে, প্লিজ স্যার প্লিজ। অবশেষে সাতিয়া রাজি হয়, তাকে রুমে ঢুকে নেয়, বাট সাদা মনির পরিচয় দেখুন, দরজাটা খোলাই রাখে। তারা ফোন চার্জে দেয়, তারপর পানি খেতে চাইলে সাতিয়া দিতে যাবে, বাট সেই তাড়াহুড়ো করে পুরো জগটা ধরেই খাওয়া শুরু করে। তারপর ব্যাগ আর ওড়নাটা এখানে রেখে ফোন খুলে কাউকে ফোন করে। তার সঙ্গে কি কথা হচ্ছে সাতিয়াও শুনতে পায় না। যাক, কথা শেষে তারা বলে, স্যার আমি অন্য কাউকে ফোন করতে পারবো না, যাকে আসতে বলেছি তার আসতে একটু সময় লাগবে, 1 ঘন্টা প্লিজ। না, সাতিয়া খুব রেগে যায়, সে তারাকে এখানে থাকতেই দিবে না, চিল্লাচিল্লি শুরু করে। সে কোনো ঝামেলা জড়াতে চায় না, তারাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। সাতিয়ার চিল্লানি শুনে তারা খানিকটা রাগ করে বের হয়ে যায়, ব্যাগ এখানেই রাখে, যাবে, বাট
থেমে গিয়ে বলে, স্যার আমি চলে যাচ্ছি, বাইরে আমার অনেক বিপদ, যদি আমার কিছু হয়ে যায় আর কাল যদি খবরের কাগজে আমার ছবি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। সাথিয়ার মন নরম হচ্ছে। তারা বলে, স্যার আমি প্রমিস করছি আমার জন্য আপনার কোনো বিপদ হবে না বা কোনো ঝামেলায় ফেলবো না আমি, প্লিজ স্যার জাস্ট 1 ঘন্টা আমার সময় দিন। সাথিয়া বলে, ঠিক আছে। তারাকে ভেতরে ঢুকে নেয়, তাকে গেস্ট হাউস দেখিয়ে দিয়ে বলে, তুমি ওখানে গিয়ে রেস্ট করতে পারো। তো তারা এই রুমে যায় আর তখনই ক্যামেরা একটা চার্চে আসে যেখানে কি যেন একটা অনুষ্ঠান চলছে। এদিকে একটু পর সাথিয়া এসে তারাকে ডাক দেয় যে সে মিটিং এ থাকবে, যদি তার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে যেন তাকে নক করে। তারা বলে ঠিক আছে। সাথিয়া সেখান থেকে চলে যায়। তো তারা খুব টেনশনে বসে আছে, সাথিয়া মিটিং এ ব্যস্ত আর এদিকে অনুষ্ঠান চলছে। ক্যামেরা সাথিয়ার বিল্ডিং এর বাইরে সিন দেখিয়ে ঘুরতে ঘুরতেই সকাল হয়ে যায়। সাথিয়ার কাজের মেয়ে এসে তাকে ডাক দেয়, বলে সাহেব দরজা দেখি খোলা, আপনি ঘুম থেকে ওঠেননি। সাথিয়া মনে করে তারা হয়তো সকাল সকাল উঠে চলে গেছে, এই জন্য দরজাটা খোলাই ছিল, সে দরজা লাগিয়ে দিতে বলে। তারপর সাথিয়ার রুমে এসে চেক করে দেখে তারা নেই। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। সাথিয়া দরজা খুলতে দেখে তার হবু শ্বশুর, মানে কালকে যে সে গাড়ি নিয়ে গেল সেটাই দিতে এসেছে। ভিতরে এসে বসে পড়ে, সাথিয়া চা দিতে বলে। তারপর এইদিকে লক্ষ্য করে দেখে তারা ব্যাগ আর ওড়নাটা এখানেই রেখে গেছে। সাথিয়া ভয় পেয়ে যায়, কারণ তার শ্বশুর এটা দেখলে শুধু শুধু আবার কোনো ঝামেলা হয়ে যেতে পারে। তো রিমোট খোঁজার বাহানায় সাথিয়া সেগুলো নিচে ফেলে দেয়। তারপর শ্বশুরকে বলে, আপনি টিভি দেখুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ব্যাগ যেহেতু এখানেই রয়েছে তাই সাথিয়ার একটু সন্দেহ হয়। সে রুমে গিয়ে আবার খোঁজা শুরু করে। তারপর যখন ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে দরজাটা খুলছে, মিউজিক সহ সিনটা দেখুন। উফ কি ভয়ানক। তারাকে এখানে পড়ে থাকতে দেখে সাথিয়ার 12টা বেজে যায়। এলো কাহিনীর একটা মোড়। রাতেই ভালো মানুষ ছিল, এখন পড়ে রয়েছে। সাথিয়া খুবই ভয় পেয়ে যায়। এই ভয় কেটে উঠতে না উঠতেই আবার কলিং বেল বেজে ওঠে। সাথিয়ার হবু শ্বশুর দরজা খুলে দেয়। সাথিয়া দেখার জন্য আসে কে। আঙ্কেল বলে, এটা আমার হবু জামাইয়ের বাসা। ওই যে উনি। কি হয়েছে স্যার? সাথিয়া আবারও ঝটকা খেয়ে যায়, কারণ এক ঝাঁক বাবুই পাখি এসে তার বাড়িতে হাজির। কাকু বলছে কাল রাতে নাকি এই বিল্ডিং থেকে কেউ ফোন করেছিল যে এখানে কোন একটা ঝামেলা হচ্ছে। অধিকাংশ কলি ফেক হয়, কিন্তু তারপরে তো আমাদের চেক করতে হবে তাই না? তার অফিসারদের হুকুম দেয় বাড়িটা সার্চ করার জন্য। সাথিয়া ভয় পাচ্ছে, না জানি কি হয়। কাকু বলে, আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা ফর্মালিটি। একটু পর অফিসাররা এসে বলে বাড়িতে কিছুই নেই। তো কাকু সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। নিচে এসে বিল্ডিং এর সেক্রেটারিকে সিকিউরিটি ক্যামেরা দেখাতে বলে। তাদের নিয়ে এখানে এসে দেখে ক্যামেরা রাতেই নষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে সাথিয়াও তার শ্বশুর মশাইকে নিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু পুলিশরা কি বলছে সেদিকেও একটু কান দিচ্ছে। যাক, তার শ্বশুরকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা দেখি সে অফিসে না গিয়ে এখানে এসে থামলো। একটু পর বাইক নিয়ে একটা লোক তার কাছে এলো। তো এ হলো কনস্টেবল গণেশ, সাথিয়ার বন্ধু। বাড়ি সার্চ করার সময় এই তার রুমে গিয়েছিল, এই জন্য দেখেও মিথ্যে কথা বলেছে অফিসারদের যে এখানে কিছুই নেই। তো সে রেগে যাচ্ছে, কি হচ্ছে এসব, কি করেছিস তুই এটা? সাথিয়া বলে, ভাই আগে শোন তোমার কথা। তো সাথিয়া পুরো ঘটনাটা খুলে বলে যে এই ব্যাপার। এখন পুরো ঘটনা শোনার পর গণেশ বলে, তোর কি মনে হয় যে এটা কেউ বিশ্বাস করবে? এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা? সে খুব রেগে যায় যে এই ঝামেলায় সে কেন জড়ালো। গণেশ বলে, মেয়েরা কাল রাতেই মারা গেছে। সাথিয়া তো ভয় পেয়ে যাচ্ছে, এখন কি করবে? গণেশ বলে, যে করে হোক বডিটাকে বিল্ডিং থেকে সরিয়ে ফেলতে হবে। সাথিয়া বলে, কি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? আমি এটা পারবো না, আমার দ্বারা কি এটা পসিবল? তুই বল। গণেশ রেগে যায়, পারতেই হবে তোকে। সকাল সকাল পুলিশ তোর বাড়িতে হাজির হয়েছে, আমি যদি সেখানে না যেতাম তাহলে কি হতো তোর? আর তোকে বাঁচাতে গিয়ে যে আমি মিথ্যে কথা বলেছি যে এখানে কেউ নেই, এখন যদি তোর বাড়ি থেকে বডিটা পাওয়া যায় তাহলে আমার কি হবে? আমি তো ফেসে যাবো না। কিছু করার নেই, ঝামেলা গলায় পড়ে গেছে। সাথিয়া অফিস ছেড়ে বাড়িতে এসে তার যে সুটকেস গুলো ছিল তার মধ্যে সব থেকে বড় সুটকেসটা নিয়ে নেয়। তারপর তার দেহটাকে সে ব্যাগে উঠায়। ব্যাগ রেডি, এখন নিয়ে বাইরে যাবে। মাঝে প্রিয়াঙ্কা ফোন করে, সে সারাদিন খোঁজ খবর নেয়নি কেন, কোনো সমস্যা হয়েছে কিনা। সাথিয়া অফিসের ব্যস্ততা দেখিয়ে ফোনটা রেখে দেয়। প্রিয়াঙ্কার একটু খটকা লাগে, বাট চেপে যায়। সাথিয়া ভাবছে কি হয়ে গেল এটা, যাক কিছু করার নেই। বাইরে একটু চেক টেক করে ব্যাগটা নিয়ে যায়। তারপর এই চিপা দিয়ে ব্যাগটা আস্তে আস্তে নিচে নামায়। তারপর সেটা গাড়িতে করে নিয়ে রওনা দেয় ডিসপোজ করার জন্য। কোনো ঝামেলা ছাড়া বিল্ডিং থেকে বডিটা বের করতে পেরেছে, এটা বড় একটা ব্যাপার। তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি। সাথিয়া খুঁজতেছে একটা সুযোগ, এই ঝামেলা থেকে সে বাঁচতে চায় তাড়াতাড়ি। বাট কথায় আছে না, কপালের নাম গোপাল। একটু দূর যাওয়ার পর গাড়ির কি যেন একটা ঝামেলা হয়, তাই এই কাকুকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে কিনা। সে বলে দিলে সাথিয়া সেখানে যায়। এদিকে মেকানিক দোকান বন্ধ করে ফেলেছে, সে বাসায় যাবে। সাথিয়া এসে পড়ে, কাকু কাজ করবে না, কিন্তু সাথিয়া বেশ মোটামুটি টাকা দেয়, তো সে কাজ করতে রাজি হয়। গাড়ি খুলে দেখে যে প্রবলেমটা হয়েছে সেটা এখন সারানো যাবে না, কাল শহর থেকে জিনিসটা নিয়ে আসতে হবে, এদের কাছে নেই। সাথিয়া পড়ে গেল ঝামেলায়, কারণ গাড়ি তো এখনই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। সাথিয়া তার ফ্রেন্ডকে ফোন করে বলে গাড়ি নষ্ট হয়ে গেছে। সে একটু রেগে যায় যে গাড়ির সমস্যা হলো কি করে, তুই আগে চেক করবি না? সাথিয়া বলে, হুট করে হয়ে গেছে, আমি কি করবো? যাক, সেখানে আবার একটা ছেলে বড় একটা ভ্যানে লোক উঠাইতেছে জিনজিন আর চিনজ একটা জায়গাতে যেতে। সাথিয়া সেখানে যাওয়ার প্ল্যান করে। একটা কাকু এসে ভ্যানের পেছনে সামান রাখে, পেছনে কেউ নেই, এটাই একটা সুযোগ। দু একটা করে লোক উঠছে, তো সাথিয়া সেটাই সিদ্ধান্ত নেয়। তার গাড়ি থেকে ব্যাগটা নামিয়ে এদিক সেদিক একটু বারবার লক্ষ্য করে, তারপর লুকিয়ে সেই ভ্যানের পেছনে গিয়ে ব্যাগটা রেখে দেয়। কেউ অবশ্য তাকে দেখতে পায় না। সাথিয়া এমন একটা ভাব নেয় যেন তার কাছে কিছুই নেই। যাক, 3-4টা লোক, সঙ্গে একটা দিদি, তাদের নিয়ে গাড়ি রওনা দেয় সিসিমপুরের উদ্দেশ্যে। আরে মজা করছিল। গাড়ি চলছে, সাথিয়ার মাথায় তো সেটাই ঘোরাফেরা করছে, কারণ কেউ চুরি করলে তার ভিতর থেকে একটা ভয় কাজ করে, সেটাই সাথিয়ার ফেসে দেখা যাচ্ছে। মাঝে এই কাকু আবার একটু বেশি কথা
কথা বলার চেষ্টা করে, দিদির সঙ্গে লাইন মারার চেষ্টা করে, এই কালো জামুনের সঙ্গে পেঁচালে পারে, তারপর আবার মোবাইল বের করে সেলফি উঠাতে চায়। সেলফি উঠানো তো মূল উদ্দেশ্য নয়, এই দিদির ছবি উঠাবে, এটাই আর কি বাহানা। যাক, একটু যাওয়ার পর পুলিশ চেকপোস্ট এসে যায়। এইভাবে ভ্যানে নাকি যাত্রী উঠানো নিষেধ, না কি যেন একটা টিকিট লাগবে, তো ড্রাইভার সেটা নেয়নি। অফিসার এসে সবার দিকে লক্ষ্য করে, তারপর এই দিদিরে বলে, আপনি একাই? সে বলে হ্যাঁ। এখানে যারা আছে তাদের আপনি কাউকে চেনেন না? সে বলে না। মানে 4টা ছেলের মাঝে একটা মহিলা এত দূর যাচ্ছে, ব্যাপারটা সেফ নয়। এই জন্য অফিসার খানিকটা রেগে যায় যে আপনি শিক্ষিত একটা মেয়ে, কিভাবে এমন বোকামি কাজ করছেন, কিছু হয়ে গেলে তো দোষ আমাদের হবে, তাই না? সবাইকে সে নামতে বলে। সাথিয়া তো পড়ে গেল বিপদে। সাথিয়া বারবার তার ব্যাগের দিকে তাকাচ্ছে। অফিসার সবাইকে গাড়ি থেকে নামতে বলে। সে সময় একটা বাস এলে সবাইকে সে বাসে উঠতে বলে, তো লোকজন সেটাই করে। এবার সাথিয়া বুঝতে পারছে না সে কি করবে, ব্যাগটা নিবে কিনা, এদিকে বাসও চলে যাবে। তো সাথিয়া কি করে, ব্যাগটা গাড়ির ভিতরে রেখেই সে বাসে উঠে যায়। পুলিশ ড্রাইভারকে থামিয়েছে, কাগজপত্র দেখছে, বাস চলে যায়। সাথিয়া ভাবছে এবার কি হবে, বাস চলছে, লোকজন নামছে, এভাবে বেশ কয়েকজন নেমে গেলে একটু পর সাথিয়া দেখে সেই গাড়িটা তার বাসকে ওভারটেক করলো। ভ্যানটা সামনে আর বাস তার পিছে। সাথিয়া গাড়িটা থেকে নজর সরাচ্ছে না। যাক, একটু যাওয়ার পর একটা লোক নামার কারণে গাড়িটা আগে চলে যায়, সাথিয়াদের বাস পিছিয়ে পড়ে যায়। সাথিয়া তো ছটফট করছে, বাট গাড়িটা হারিয়ে যায়। আর একটু যাওয়ার পর সাথিয়া দেখে সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে। সাথিয়া বাস থামাতে বলে আর সে সেখানেই নেমে যায়। নামার পর আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছে, তখনই দেখে সেই ড্রাইভার গাড়ির দিকেই আসছে। সাথিয়া এখানে লুকিয়ে পড়ে, দেখে ড্রাইভার গাড়ি পরিষ্কার করছে। তো পরিষ্কার করা শেষে যখন সে চলে যাবে, তখন তার নজরে পড়ে যে গাড়িতে একটা ব্যাগ রয়েই গেছে। ভাই সাহেব দেখার জন্য ডিক্কি খোলে, দেখে অনেক বড় একটা ব্যাগ। সেও ভয় পাচ্ছে, না জানি এর ভিতরে কি রয়েছে। তো যেই সে ব্যাগটাতে একটু হাত দেয়, ব্যাগটা কাত হয়ে যায়। আর তখনই না জানি সে কি দেখতে পায়, ভয়ে চমকে ওঠে, চিল্লাই চিল্লাই তার মাকে ডাকতে থাকে। তার মা দৌড়ে আসে, বেটা কি হলো? তার মা এলে সে তার মাকে ইশারা করে। তখন আমরা দেখি যে ব্যাগের ভিতর থেকে সামান্য একটু আঙুল বেরিয়ে রয়েছে। মা ছেলে দুজনে ভয় পেয়ে গেছে। তারপরেও এটা কি দেখার জন্য কাঁপতে কাঁপতে এরা ব্যাগের কাছে যায়। তারপর পুরো মুভিটাতে এরকমই মারাত্মক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। তাদের ভয় পাওয়া দেখে সাথীও একটু টেনশনে পড়ে যায়। মা ছেলে দুজনেই খুব ভয় পেয়ে গেছে। ছেলেটা একটু শান্ত হয়ে তার মাকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। তার মা পুলিশে ডাকতে বলে, কিন্তু পুলিশের ঝামেলায় সে যেতে চায় না, এই জন্য না করে দেয়। তো মাকে রুমে রেখে সে একাই বাইরে আসে। তারপর ব্যাগটাকে নামিয়ে টানতে টানতে নিয়ে যায়। রাত গভীর হয়ে গেছে, চতুর্দিকে ঘন অন্ধকার। ব্যাগের মধ্যে একটা মৃত বডি। সে টানতে টানতে কোথায় যেন একটা নিয়ে যাচ্ছে। সাথীও তাকে ফলো করছে যে এ কি করে। টানতে টানতে একসময় ব্যাগের হাতল ছিঁড়ে যায়। তারপর সে সাইডে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতেই হুট করে দুই পাশে চেন খুলে যায় আর ব্যাগের ভিতর থেকে বডিটা বের হয়ে পড়ে। আস্ত একটা মানুষ বেরিয়ে পড়ে ব্যাগের ভিতর থেকে। এর তো হুঁশ উঠে যায়। বাট কথায় আছে না, বিপদে পড়লে মানুষ সাধারণ জ্ঞান ভুলে যায়, বা যখন মানুষ নিজেরটা ভাবে তখন ন্যায় অন্যায় বোঝে না। ছেলেটা বডিটাকে উঠিয়ে এখানে নিয়ে আসে, কিছু কাটমাট ফেলে দিয়ে তেল দিয়ে বডিটাকে এখানে এসে পুড়িয়ে ফেলে। আর এই সব কিছু সাথিয়া দূর থেকে দেখছে। বডি যেহেতু পুড়ে ফেললো, তো সাথিয়া ঝামেলা থেকে বেঁচে গেল। সাথিয়ার বাড়ি পাশের গ্রামে, এই জন্য সে রাতে এখানে এসেছিল। তার মা সকালবেলা তাকে দেখে অনেক খুশি হয় যে তুই কখন এলি বাবা, আমি তো বুঝতে পারিনি। সাথিয়া বলে, মা তুমি ঘুমাচ্ছিলে, এই জন্য আমি আর তোমাকে বিরক্ত করিনি। সে ফ্রেশ হচ্ছিল, তাদের কাদের মেয়ে এসে বলে, আমার খবর শুনেছেন, কবরস্থানে কাউকে একটা জ্বালিয়েছে। প্রহরী সেটা দেখে পুলিশকে ডেকেছে, অনেকগুলো পুলিশ জমা হয়ে গেছে। ব্যাস খবর শুনে সাথিয়া তো ভয় পেয়ে যাচ্ছে। তার মাকে বলে সে তাড়াহুড়ো করে এখান থেকে রওনা দেয়। অনেক লোক জমা হয়ে গেছে। এ হলো ডিএসপি কবির। সাথিয়া ভিড়ের মাঝে এসে দাঁড়ায়। এই কাকু যেহেতু খবর দিয়েছে, তার ডিএসপি তাকে বলছে, বলুন আপনি কি দেখেছেন। কাকু বলে, আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু পরে আমার কুকুরের ডাকে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি প্রায় অনেকক্ষণ ধরে আগুন জ্বলছিল। আমি আগুনটা নেভালে শুধু এই কয়েকটা অংশ পাই। তখন আমার মনে হলো যে এটা কোনো মানুষের। তারপরে তো আমি আপনাদের আসতে বলি। ডক্টর বলছে এটা কোনো মেয়ের বডি। অফিসার বলে, স্যার ওদিকে খুঁজে একটা ব্যাগের হাতল আর চাকা পাওয়া গেছে, তার মানে ট্রলিতে করে হয়তো নিয়ে আসা হয়েছে। ডিএসপি ডগ নিয়ে আসতে বলে, ডগ নিয়ে এসে তাকে ছেড়ে দেওয়া হয়। সাথিয়া দেখছে কি যে হয়। তো কুকুরটা গন্ধ শুকে সেদিক দিয়ে যাচ্ছে যেদিক দিয়ে রাতে বডিটাকে নিয়ে আসা হয়েছিল। কুকুরটা এখানে এসে থেমে ঘেউ ঘেউ করে। ভাই সাহেব তো ধরা খেতে চলেছে। তার মা দেখছে, পুলিশ ত্রিপলা নামিয়ে দেখে একটা গাড়ি বের হওয়া দেখে এ লুকিয়ে পড়ে। কবির জিজ্ঞেস করে, গাড়িটা কার? আন্টি বলে, আমার ছেলের। সে নিজেও ভয়ে কাঁপছে। অফিসার বলে, আপনার ছেলে কোথায়? আন্টি বলে, স্যার ও একটু অসুস্থ শুয়ে আছে। অফিসার তার লোকদের বলে গাড়ির চাবি নিয়ে আসতে। আন্টি চাবি বের করে দেয়। গাড়ি ভালো করে খুঁজতেছে অফিসার। তারপর যখন সে পেছনে আসে, প্রথমে কিছু পায় না, বাট একটু পর একটা চেইন খুঁজে পায়। বাকি যে জিনিসগুলো পেয়েছে তার সঙ্গে চেইনটা খুব কানেক্টেড। অফিসারের সন্দেহ হয়, আন্টি তো ঘাবড়ে যাচ্ছে। অফিসার তার লোকদের অর্ডার করে ধরতে। ব্যাস এক ঝাঁক পুলিশরা ছেলেটাকে ধরার জন্য দৌড় দেয়। বাট ততক্ষণে সে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। অফিসাররা পুরো বাড়ি ঘিরে নিয়েছে। অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কায়, বাট সে দরজা খোলে না। শেষে যখন দরজা ভেঙে তারা ভিতরে যায়, দেখে অনেক দেরি করে ফেলেছে। ছেলেটা ঝুলিয়ে পড়েছে। ব্যাস বিনা দোষে ছেলেটা মরে গেল। মা তো ভেঙে পড়বেই, মাকে আর কে থামায়। সাথিয়া দেখে ছেলেটা চলে গেছে। তার খুব খারাপ লাগে যে তার জন্য একটা অসহায় নির্দোষ ছেলে কিভাবে মরে গেল। তার পরিবারের এখন কি হবে? একমাত্র ছেলে ছাড়া আন্টির আর কেউ ছিল না।
এজন্য সে খুবই কান্না করে, আর এই কান্না করা ছাড়া তার আর কি বা করার আছে। এদিকে সাত্তিয়ার কাছে একটা ফোন আসে, রিসিভ করলে ওপার থেকে কেউ তাকে বলে তোর বাড়িতে মরেছে, তাকে আবার অন্য কেউ মেরেছে, তারপর সে নিজেই মরেছে, ইনভেস্টিগেশন এখানেই বন্ধ হয়ে যাবে, তুই চুপচাপ এসব থেকে দূরে থাক, ডিটেকটিভ হওয়ার জন্য চেষ্টা করিস না, নয়তো এর পরের লাশ কিন্তু তোর হবে বলে ফোনটা কেটে দেয়। সাত্তিয়ার খুব খারাপ লাগে, সে এতগুলো মানুষের মাঝে তারাকে অনুভব করতে পারে। সিন 2 দিন সামনে আসে, এই কাকু অফিসারকে বলছে না স্যার, না কোনো মিসিং কমপ্লেন এসেছে, আর না মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে, ছেলেটা মেয়েটাকে মেরে সে নিজেকে মেরেছে, তো কেস তো এখানেই শেষ, আমাদের তো আর কিছু করার নেই। কিন্তু কাবিরের সন্দেহ হচ্ছিল কেসটা নিয়ে, সে তাকে বলে আর একটু সময় দাও, আমি একটু ভাবি। অফিসার ছবিগুলো ভালো করে দেখে। এদিকে সাত্তিয়া গণেশের সঙ্গে দেখা করে তাকে সব খুলে বলে, তখন গণেশ তাকে বলে যে এই প্ল্যান যে করেছে সে সাধারণ কোনো মানুষ নয়, তুই আর কোনো ঝামেলা জড়াস না। সাত্তিয়া বলে আমার বাড়িতে একটা মেয়েকে মেরেছে, তারপর একটা অসহায় নির্দোষ ছেলেকে মেরেছে, আমি এই অপরাধ বোধ নিতে পারছি না, আমি রাতে ঘুমাতে পারি না, এত কিছু করার পরেও সে আমাকে হুমকি দিচ্ছে, কি করে ঠিক থাকবো। গণেশ রেগে যায়, তো যা হিরোগিরি কর, যা দেখ তুই সাধারণ একজন মানুষ, এত কিছু করার পরেও যে তোকে হুমকি দিচ্ছে সে অবশ্যই খুব ভয়ানক কেউ। সাত্তিয়া চুপচাপ থাকে। সিন এখানে আসে, ডিএসপি আন্টির কাছে এসেছে, তাকে বোঝায় যে যা হয়েছে তাতে তাদের কিছুই করার নেই, যা হবার তা তো হয়ে গেছে, কেসটা বন্ধ হতে চলেছে, আমার মনে কেন জানি একটু ডাউট রয়েছে, আপনি যদি কেসের ব্যাপারে কিছু জানেন তো প্লিজ আমায় জানান। তখন আন্টি বলে যত লোক এখানে এসেছিল সবাই তো এটাই ভাবছে যে আমার ছেলেই তাকে মেরেছে, কিন্তু সে নির্দোষ, এখন আমি আপনাকে মিথ্যে বললে তো আর আমার ছেলে ফিরে আসবে না, তো আমি আপনাকে সত্যিটাই বলছি। তখন আন্টি সব ঘটনা খুলে বলে যে সেই রাতে কি ঘটেছিল, সে কি করেছিল। লাশটাকে জানানোর আগে ও আমায় বলেছিল যে ওর গাড়িতে 5টা লোক উঠেছিল, তাদের মধ্যে কেউ একজন এই ব্যাগটা এখানে রেখে গেছে, আমি ওকে বলেছিলাম আপনাদের খবর দিতে, কিন্তু ও ভয় পেয়ে গেছিল, ব্যাস 5টা লোক ছিল গাড়িতে। এটা শুনে অফিসারের ভিতরে একটা সৎ কনফিডেন্স এসে যায়। সেই রাতে যে ইন্সপেক্টর ডিউটিতে ছিল তাকে ডাকে, সে বলে যে হ্যাঁ সে গাড়িটা ধরেছিল, টিকিট ছিল না, এই জন্য আমি তাদের যাত্রীদের বাসে উঠিয়ে দিই আর ওর কাগজপত্র চেক করে ছেড়ে দিই। অফিসার বলে তুমি যদি সেদিন গাড়িটা চেক করতে তাহলে আজকে একটা নির্দোষ ছেলে এভাবে মরতো না। গাড়িটা কোথা থেকে এসেছিল অফিসার বলে দেয় জায়গার নাম, আর পরের দিন ডিএসপি সেখানে চলে আসে। এক দোকানিকে জিজ্ঞেস করে এখানে মাইক্রো ভ্যানে যে লোক উঠানো হয় সেটা কোথা থেকে উঠানো হয় বা কারা কাজ করে। ভাইসাব পিচিকে দেখিয়ে দেয় যে এসব ভ্যানে সে লোক ডেকে দেয়। অফিসার এসে তাকে বলে যে বিনোদকে সে চেনে কিনা, যে মারা গেছে। সে বলে জি স্যার আমি চিনি, এখানে গাড়ি চালায়। অফিসার বলে সেদিন রাতে এখান থেকে যে লোকগুলো উঠেছিল তাদের মাঝে তুমি কাউকে চেনো কিনা, সে একজনকে চেনে। ডিএসপি চলে আসে এই কাকুর কাছে। অফিসার জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলে আর ওই গাড়িতে কেন উঠেছিলে। কাকু বলে সে মাল নিতে গিয়েছিল, বাস ছিল না এই জন্য ওই ভ্যানে উঠেছিল। অফিসার বলে সে কাউকে চেনে কিনা বা আশেপাশের এলাকার কাউকে সে দেখেছে কিনা। কাকুর রিয়াকশনে সিন এখানে আসে। ওই যে কালো করে একটা ছেলে ছিল না, তার ব্যাপারে অফিসার খোঁজ খবর নিচ্ছে। এ বলছে যে সে সুগার মিলে কাজ করে। সুগার মিল দেখিয়ে সিন থানায় আসে, দুজনকেই থানায় নিয়ে আসা হয়েছে। অফিসার কালুকে বলে কিরে তুই নাকি মদ খেয়ে মাতলামি করছিলি। সে বলে আরে স্যার আমি কিছু করিনি, সব করেছে এই কাকু, সেই বেশি বেশি কথা বলছিল, ফোন বের করে ভাব দেখাচ্ছিল আর সেলফি ওঠার বাহানায় মেয়েটার ছবি উঠাইতেছিল আর কি। অফিসার তার থেকে ফোনটা নিয়ে নেয়। কাকুর লক খুলে দিলে অফিসার দেখে কাকুর ক্যামেরা লিস্টে সব মেয়েদের ভিডিও যেগুলো সে গোপনে নিয়েছে। অফিসার বলে শালা বুইরা এসব করে বেড়াস, এসবের জন্য তো তোর উপর মামলা হবে, মেয়েটার সঙ্গে কি করেছিস বল। কাকু রিকোয়েস্ট করে স্যার আমি তো এইটুকুই করতে পারি, এর বেশি কি আর আমার দ্বারা সম্ভব স্যার। অফিসার সেলফিটা বের করে এদের দেখায় যে এই মেয়েটা ছিল তোদের সঙ্গে। ভাইসা বলে জি স্যার এই মেয়েটাই ছিল। অফিসার জুম করে দেখছিল, তখনই আবার তার পাশে সাত্তিয়াকে দেখে। ছবি দেখালে কাকুর রিয়াকশনে সিন এখানে আসে। কাকু সাত্তিয়ার সঙ্গে দেখা করে, মানে গাড়ির মধ্যে গল্প করার সময় সাত্তিয়া তাকে বলেছিল যে সে কোন ব্যাংকে জব করে, সেই অনুযায়ী এসেছে। কাকু তাকে থানায় হাজির হতে বলে যে অফিসার দেখেছে একটা ঝামেলা হয়ে গেছে। সাত্তিয়া তো একটু ভয় পাবেই। এরপর অফিসার ওই মেয়ের অফিসে যায়, তার সঙ্গে কথা বলে, তারপর সবাইকে থানায় নিয়ে সবার ডিটেলস নিয়ে নেয়। বাট কারো থেকে কোনো সেরকম ইনফরমেটিভ কিছু পায় না। কিন্তু অফিসারের একটু সাত্তিয়াকে সন্দেহ হয়। যাক সাত্তিয়া থানা থেকে বের হলে তার ফ্রেন্ড গণেশ ফোন করে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। তো সাত্তিয়া তার বাড়ির দিকে যাচ্ছে, তখন একটা লরি এসে তাকে মারার চেষ্টা করে। সাত্তিয়া গাড়ি সাইড করে, লরিটা আবার তাকে মারতে আসে। সাত্তিয়া আবার গাড়ি সামনের দিকে নেমে দেয়, যার কারণে সে বেঁচে যায়। মানে কেউ তাকে মারতে চাইছে। যাক এখান থেকে বেঁচে সে তার ফ্রেন্ডের কাছে আসে। কি হয়েছে বল। গণেশ বলে তার ট্রান্সফার হয়ে গেছে। সাত্তিয়া বলে এটা বলতে তাড়াতাড়ি ডাকলি। গণেশ বলে না, এর পেছনে কাহিনী আছে। সে বলে আমার বউ বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছিল, সেখানে কেউ আমার বাচ্চাকে উঠিয়ে নেয়। তার 2 ঘন্টা পর বাচ্চার হাতে একটা চিঠি দিয়ে পাঠায়, জানায় আমাকে ট্রান্সফার করে দিয়েছে, যদি বাঁচতে চাই তাহলে এই শহর ছেড়ে যেতে হবে, তোর কোনো হেল্প করা যাবে না। সাত্যাকে রিকোয়েস্ট করে প্লিজ ওসবে জড়াস না। সাত্তিয়া বলে আর আমি তো দূরেই আছি, আমি তো কিছু করিনি। আচ্ছা ঠিক আছে তুই যা, সাবধানে যাস, পরে কথা হবে। এ বলে সাত্তিয়া বের হয়ে আসবে, তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা বের করে আর সিন চলে আসে তার শ্বশুর বাড়ি। ভিতরে এসে দেখে তার মা এখানে, বাকি যারা ছিল সবাই টেনশনে রয়েছে। সাত্তিয়া জিজ্ঞেস করে মা কি হয়েছে। এ কাকু রেগে যায়, কি হয়নি সেটা বল, মান সম্মান আর কিছু বাকি রাখলি না তো। প্রিয়াঙ্কার বাবা ল্যাপটপে একটা ছবি বের করে। ব্যাস সাত্তিয়ার সাজানো লাইফে ঘূর্ণিঝড়ের আঘাত এলো। সাত্তিয়া কল্পনাও করতে পারেনি তার সঙ্গে এমন কিছু হতে পারে। সাত্তিয়া তার মাকে বলে মা আমি এমন কিছু করিনি। বাট এই কথা আর কে বিশ্বাস করবে। তার মা কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। মানে বিয়েটা ভেঙে গেল। প্রিয়াঙ্কার বাবা পেন ড্রাইভটা সাত্তিয়াকে দেয়। সাত্তিয়া জানতে চাইলে কাকু বলে কেউ প্রিয়াঙ্কাকে কুরিয়ার করেছিল। এ পর্যন্ত সাত্তিয়া হয়তো ঠিক ছিল, কিন্তু যখন কাকু
কাকু সত্যের দেওয়া গিফটটা তাকে ফেরত দেয় যে এটাও নিয়ে যাও, তখন সত্যের মনটা বেশি খারাপ হয়ে যায়। সত্য প্রিয়াঙ্কার দিকে তাকায়, বাট সেও কিছু বলে না। সত্যের মুখের ভাষা হারিয়ে গেছে, সে আর কিছু বলে না। সে সেখান থেকে বের হয়ে আসে। রাতে বাসায় ফিরে মনটা খুব খারাপ, ব্যাগটা এখানে রাখে, পানি খায়, এখানে বসে একটু ভাবে। আর এটা সেই সিন যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম, মনে আছে? সত্যের সবকিছু শেষ হয়ে গেল, আর একটা সাধারণ মানুষের তো মান সম্মানটাই অনেক বেশি বড়। সত্য লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তখনই তার ফোনটা বেজে ওঠে। দেখে তার মা ফোন করেছে। ফোনটা রিসিভ করে, তার মা কাঁদো কাঁদো গলায় বলে, কি করছিস বাবা? সত্য কিছু বলে না। তার মা বলে, জানি না, মনটা জানি কেমন কেমন করছিল। তুই ঠিক আছিস তো বাবা? আমার মনে হয় আমি একটু মিস্টেক করে ফেলেছি, আমার ছেলেকে চিনতে ভুল করে ফেলেছি। বাবা চলে যাওয়ার পর যে বাচ্চা ছেলেটা নিজেকে সামলিয়ে নিয়েছে, একাই সবকিছু করেছে, যখন তার কাছে সুযোগ ছিল তখনই সে কিছু করেনি, তাহলে সে এখন এসব নিয়ে কেন ভাববে? আমার মন ভালো কিছু বলছে না বাবা। যদি তুই কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে আমার কথা একবার ভাবিস, কারণ তুই ছাড়া যে আমার আর কেউ নেই। সত্যের চোখের পানি আর বাধা মানছে না। তার মা তাকে সাহস দেয় যে এসব থেকে বেরিয়ে আয়, কেউ তোকে ফাঁসাচ্ছে, তুই এসব থেকে বেরিয়ে আয়, তোর মা তোর অপেক্ষা করছে। ফোনটা রেখে দেয়। সত্যিও এমন ভুল পদক্ষেপ থেকে ফিরে আসে, আর এখানে বসে সিদ্ধান্ত নেয় যে এর পিছে কি রয়েছে সে দেখবে। সকালটা এখানেই হয়ে যায়। কাজের মেয়ে এসে সত্যকে ডেকে উঠায়। সত্য তাকে একটা কফি দিতে বলে। এখানে বসলে তার নজরে পড়ে তারার ব্যাগ, যেটা সে এখানে ফেলে দিয়েছিল। বাস তাড়াহুড়ো করে সেটা রুমে নিয়ে গিয়ে বের করে দেখে বেশি কিছু নেই, বাট একটা চাবির রিং পায়, যেটা একটা মহিলা হোস্টেলের। চাবির গায়ে যে হোস্টেলের নাম লেখা ছিল, সত্য চলে আসে সেই হোস্টেলে। মেয়েদের জিজ্ঞেস করে ওয়ার্ডেনের রুম কোথায়, তারা বললে সত্য তার কাছে যায়। তারপর যেই বলে আমি তারার সঙ্গে দেখা করতে চাই, সঙ্গে সঙ্গে সিস্টারের রিয়াকশন পাল্টে যায়। মানে তারা যে মরেছে এটা তো খুনি আর সত্য ছাড়া কেউ জানে না, এই জন্য সে তারার মরার ব্যাপারটা লুকাচ্ছে যাতে সে খুনিকে বের করতে পারে। সিস্টার বলে কোন তারা? সত্য বলে ডক্টর তারা। তারার নাম শোনাতে এই দুই দিদিও সত্যকে নোটিস করে। এদিকে সিস্টার কোনোভাবে তারার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে চায় না। সে বলে আমরা আপনাকে চিনি না, এভাবে কোনো ইনফরমেশন দেওয়া ইল্লিগাল, আপনি জানেন এখান থেকে। সত্য আর কোনো কথাই সে শোনে না। গার্ডকে ডাক দেয়। এই কাকু এসে সত্যকে এখান থেকে যেতে বলে। সত্য আর বাড়াবাড়ি করে না, সেখান থেকে চলে আসে। বিকালবেলা যখন এই গার্ড কাকু বাড়িতে ফেরে, সত্য তাকে ফলো করে তার বাড়িতে আসে। কাকু সত্যকে দেখে বলে, স্যার আপনি আবার এখানে এসেছেন, প্লিজ ঝামেলা করেন না স্যার, আপনি চলে যান, নয়তো আমার চাকরি নিয়ে ঝামেলা হয়ে যাবে। সত্য কাকুকে মোটিভেট করে যে আপনার ঘরেও তো এমন একটা মেয়ে আছে, মেয়েটার কথা ভাবুন, সে আপনার মেয়ের বয়সী ছিল। এমন কিছু কথা বলে কাকুর মন নরম করে দেয়। সত্য বলে, তারার কথা শুনে আপনারা কেন ভয় পাচ্ছেন? প্লিজ আমায় বিস্তারিত বলুন, আপনার ক্ষতি হবে না, আমি প্রমিস করছি। তখন কাকু বলে, আমি বেশি কিছু জানি না, কিছুদিন আগে কয়েকটা ছেলে জোর করে তারা রুমে ঢোকে, আমি সিস্টারকে বলে তাকে সঙ্গে নিয়ে যাই। ছেলেগুলো তারা রুমে কি যেন খুঁজতেছিল, আমি পুলিশকে ফোন দিতে চাই, কিন্তু সিস্টার আমার নিষেধ করে। তখন আমার মনে হলো সিস্টার কোনো কিছু লুকাচ্ছে। সত্য বলে তারা কোন কলেজে পড়তো বা ওর ফ্যামিলি থেকে কে আছে। কাকু কলেজের নাম বলে দেয়। তারপর বলে যে তার কেউ আসলে নেই, সে আসলে অনাথ। ফাদার ভিনসেন্ট তার একমাত্র গার্ডিয়ান, কিন্তু সেও হসপিটালে গুরুতর অবস্থায়। তার পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার কথা ছিল, বাট তার আগেই এসব হয়ে গেল। বাস সত্য পরের দিন চলে আসে তার কলেজে। ছেলেপেলেকে জিজ্ঞেস করে ডিনের রুমটা কোনটা। ছেলেপেলে দেখিয়ে দিলে সত্য তার রুম খুঁজতে খুঁজতে এই পিয়নকে জিজ্ঞেস করে যে সে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চায়। সে বলে স্যার একটু ব্যস্ত আছে, আপনি একটু অপেক্ষা করুন, এখানে বসুন। সত্য এখানে বসে থাকে। তখন আবার ওই সেই দিদি যে হোস্টেলে সত্যকে দেখছিল, সে সত্যকে দেখে তাড়াহুড়ো করে তার ফ্রেন্ডসদেরই বলে ওই লোকটা কলেজে এসেছে যে হোস্টেলে তারাকে খুঁজতে গিয়েছিল। এটা শুনে দল ধরে কিছু ছেলে পেলে সত্যের কাছে আসে। তারার সঙ্গে দেখা করার কথা বলে তারা সত্যকে খানিকটা জোর করেই সঙ্গে নিয়ে যায়। যখন তারা সত্যকে নিয়ে যাচ্ছিল, পিয়নটা দেখে ফেলে। ছেলে পেলে সত্যকে একটু সাইডে এনে তার সঙ্গে বেয়াদবি শুরু করে। বল তুই তারার কে, তারাকে কেন খুঁজতে এসেছিস, ও কোথায় বল। সত্য কোনো কিছু বলছে না। ছেলে পেলের চোখে মুখে খুব রাগ দেখা যাচ্ছে। ওদিকে প্রিন্সিপাল এসে পড়ে, দেখে ছেলে পেলে ভিড় জমিয়েছে। প্রিন্সিপাল এসে সবাইকে শাসায় যে এটা কি ধরনের ব্যবহার, তোমরা না স্টুডেন্ট। সে সত্যকে সঙ্গে নিয়ে যায়। রুমে এসে সত্য বলে ফাদার ভিনসেন্ট আমায় পাঠিয়েছে তারার বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে কথা বলতে। ও কোথায়, কোনো সমস্যা হয়েছে কি? প্রিন্সিপাল বলে না না না, কোনো সমস্যা নেই, আসলে তারা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও অনেক সাহসী, কাউকে ভয় পায় না, ওর কিছু হয়নি, অনেক মেডিকেল ক্যাম্প করে বেড়ায় তো সেই জন্য হয়তো আশেপাশে কোনো গ্রামে গেছে, কাজ করছে, এই জন্য হয়তো ফোন অফ রেখেছে। সত্য বলে না, আমি তো কোনো একটা সমস্যা দেখতে পাচ্ছি, ওই ছেলেগুলো আমায় কেন ধরলো? তখন প্রিন্সিপাল বলে তারা যেমন অনাথ ছিল, তেমন সুফিয়া নামে তার একটা ফ্রেন্ড ছিল, সেও অনাথ ছিল। কিছুদিন আগে সে আমাদের ছেড়ে চলে যায়। সুফিয়ার যে বয়ফ্রেন্ড কাদির, সে তারাকে ধরে যে তারা নাকি সবকিছু জানে বা সুফিয়া মরার পেছনে তারারই হাত রয়েছে। তারা যেহেতু সুফিয়ার ফ্রেন্ড ছিল, সেজন্য কাদির ভাবতো যে তারা সব জানে, কিন্তু সে তাকে কিছু বলছে না। তারা বলে সে কিছু জানেই না, কিন্তু কাদির আর তার ফ্রেন্ডসরা সন্দেহ করছে যে তারা অনেক কিছু জানে, এই জন্য তারা তারার উপর একটু রেগে আছে। সত্য প্রিন্সিপালকে কাদিরের ব্যাপারে বললে প্রিন্সিপাল বলে সে তারার সঙ্গে বাজে ব্যবহার করেছে, তাই আমি বের করে দিয়েছি। সত্য তার সঙ্গে দেখা করতে চায়, প্রিন্সিপাল 2 দিন পর দেখা করতে বলে। সত্য সেখান থেকে চলে আসে হসপিটালে ফাদার ভিনসেন্টের সঙ্গে দেখা করতে, বাট তার অবস্থা খুবই সিরিয়াস। সেখানে আরেকটা ফাদার ছিল তার সহকারী। সত্য তার সঙ্গে কথা বলে। সত্য যখন তাকে তারার কথা বলে, সেও ঘাবড়ে যায়, মানে তারার ব্যাপারটা নিয়ে সে কথাই বলতে চায় না। সত্য বলে তার একটা অনাথ মেয়ে ছিল যে আপনাদের আশ্রম থেকে বড় হয়েছে। ফাদার ভিনসেন্ট একমাত্র তার গার্ডিয়ান ছিল, তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাদার এমন বাজে অবস্থায় হসপিটালে, আপনারা অনেক কিছু লুকাচ্ছেন। ফাদার অস্বীকার করে যে তারা নামের
কাউকে চেনে না, কারণ অনেক বাচ্চারাই তাদের আশ্রম থেকে বের হয়ে গেছে, সবার নাম তো আর মনে নেই। তখন আবার ওই সেই মহিলা হোস্টেলের সিস্টারও সেখানে আসে। সাথ্যা আর কিছু না বলে চলে যায়। সিস্টার বলে, ফাদার, এই সেই ছেলেটা যে হোস্টেলে এসে হাঙ্গামা করছিল, তার মানে এরা সবাই মিলে আছে আর তার ব্যাপারে কোনো কিছু বলতে চাইছে না। সাথ্যা বাসায় ফিরে এই কাকু তার কাছে এসে বলে যে পুলিশ তাকে হ্যারাস করছে, খুনিকে খুঁজে পাচ্ছে না, এই জন্য তাকে বারবার পেরেশান করছে, তো তাকে যখন থানায় ডাকবে সে যেন পুলিশকে বলে সে কিছু করেনি, এমন আরো কিছু কথা বলে। সাথ্যাও তাকে 2-4টা কথা বলে, সাহস দেয় যে ঠিক আছে বলবো নি, এ বলে কাকুকে পাঠিয়ে দেয়। কাকু বাইরে এলে আমরা দেখি আসলে ডিএসপি তাকে পাঠিয়েছিল তার মুভমেন্ট জানার জন্য, বাট সাথ্যার কথাই তেমন কোনো কিছু সন্দেহজনক পায়নি, সেটাই অফিসারকে বলছে এই কাকু। পরের দিন প্রিন্সিপাল আর সাথ্যা এই পরিত্যক্ত একটা বাড়িতে আসে। সাথ্যা বলে, ও একটা স্টুডেন্ট, এখানে কি করে? প্রিন্সিপাল বলে, আমি ওর বন্ধুদের থেকে খোঁজ নিয়েছি, ও এখানে থাকে, চলো ভিতরে চলো। ভিতরে গেলে কাদির সামনে আসে। প্রিন্সিপাল বলে তার ব্যাপারে কথা বলতে এসেছে। তার কথা শুনে কাদির খানিকটা রেগে যায়। স্যার নিষেধ করে বিহেভ ইউরসেলফ, বাট কাদির মানতে চায় না। সে সাথ্যাকে বলতে থাকে তারা আর তার বাবার দালাল। কাদির খুব রেগে যায় সাথ্যার উপর। সাথ্যা বলে, তুমি কি করে শিওর হচ্ছ যে তারা সব জানে বা সে সোফিয়ার মৃত্যুর সঙ্গে জড়িত? কাদির বলে, সোফিয়ার অ্যাক্সিডেন্টের আগে ও কতটা খুশি ছিল তুমি জানো? আমরা ফিউচার নিয়ে প্ল্যান করছিলাম, তখন একজন এসে বলল ফাদার ওকে ডাকছে। ও আমাকে রেখে যাচ্ছিল, আমি সঙ্গে যেতে চাইলাম কিন্তু ও না করলো, আর তারপরেই ও তো হ্যাপি ছিল, তাহলে মরতে যাবে কেন? তারা আর ওই ফাদার মিলে ওকে মেরেছে, আমি জানি। সোফিয়া মরার একদিন পর আমরা তারাকে সব প্রমাণ চেঞ্জ করা এবং পোস্টমর্টেম রুম থেকে কিছু ফাইল নিয়ে যেতে দেখেছি। তারপর থেকে আমি ওকে খুঁজতেছি কিন্তু পাইনি, ও আমার হাত থেকে বেঁচে যায়। আর তুমি এসেছো ওর ব্যাপারে কথা বলতে। কাদিরের বন্ধুরা অলরেডি সেখানে এসে গেছে। তারা কথা না বলতে বলতে সাথ্যাকে মারা শুরু করে, আর দেখতে দেখতে এখানে বেশ জোরে সোরে হাতাহাতি শুরু হয়ে যায়। সাথ্যা যেমন মার খায় তেমন আবার এদের মারেও। যাক, মোটামুটি সবাইকে মেরে স্যারকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। রাতে বাসায় ফিরে কাদিরের কথা মাথায় ঘুরতে থাকে যে তার হাতে একটা ফাইল ছিল। তখন সাথ্যার মনে পড়ে যে যখন সে তাকে দেখেছিল গাড়ির মধ্যে, তখন সেও তার হাতে একটা ফাইল দেখেছিল। তারা হুড়ো করে গাড়ির ভিতরে চেক করে, বাট পায় না। তারপর মনে করার চেষ্টা করে যে যখন সে এখানে ছিল সেই সময় তো তার হাতে ফাইলটা ছিল না। তখন আবার এখানে খুঁজতে খুঁজতে শেষে ফাইলটা পেয়ে যায়। তারপর ফাইলগুলো ভালো করে দেখে অনেক কিছু জানতে পারে, বাট সে ব্যাপারে আমাদের কিছু বলা হয় না। এখন রুমে এসে ওই যে পেন ড্রাইভ যাতে করে ছবি পাঠিয়েছিল প্রিয়াঙ্কার কাছে, সেই পেন ড্রাইভটা উঠিয়ে সেই ছবিগুলো সাথ্যা আবার ভালো করে দেখতে থাকে। তারপর পরের দিন সকালে সাথ্যা আবার কাদিরের এখানে আসে। কাদির তো একে দেখে আবারও রেগে যাচ্ছে, মারতে যাবে। সাথ্যা বলে, আমি কিন্তু এখানে একা এসেছি, তুমি চাইলে আমায় মারতে পারো, তবে তার আগে এগুলো দেখে নাও। সেই ফাইলটা কাদিরকে দেখায়। অনেকক্ষণ পর্যন্ত আমরা তার রিয়াকশনে বুঝতে পারি কাদির সবকিছু বুঝে যাচ্ছে। এরপর সিন কাট করে এই চার্চে নিয়ে আসে যেখানে ফাদার প্রে করছে। তখন সে সবার মাঝে সাথ্যাকেও দেখতে পায়। তো প্রে করা শেষে ফাদার তার কাছে আসে, জিজ্ঞেস করে, বলো তোমার সমস্যা কি, তুমি পিছু নিচ্ছ কেন? সাথ্যা বলে, তারা আপনাদের আশ্রম থেকে বের হয়েছে, ফাদার ভিনসেন্ট তার একমাত্র গার্ডিয়ান, আপনারা তার ব্যাপারে কিছু লুকাচ্ছেন। সে হারিয়ে গেছে অথচ আপনারা পুলিশকে জানাননি কেন? ফাদার ব্যাপারটা চেপে যেতে চায় যে আমরা কোনো তারাকে চিনি না, আর সে যদি আমাদের এখান থেকেও বের হয়ে গিয়ে থাকে তাহলে এখন তার পার্সোনাল ব্যাপার, সেখানে আমরা কি করব? আর এসব বলার তুমি কে? সাথ্যা বলে, আচ্ছা আমি কে সেটা পরে জানলেও হবে, কিন্তু আমি যদি এখন পুলিশকে ডাকি তাহলে তো আপনারা পুলিশকে সব বলবেন নাকি? এবার ফাদার বলে, দেখো আমাদের আশ্রম এবং ফাদারের কোনো বদনাম হোক, আমরা এমনটা কখনোই চাই না। সাথ্যা বলে, আমি প্রমিস করছি ফাদার এবং আপনাদের আশ্রমের কোনো বদনাম হবে না। তখন ফাদার বলে যে সেদিন আমাদের চার্চে বড় ফাদার আসতে চলেছিল, সেটারই আয়োজন হচ্ছিল, লোকজন জমা হয়েছিল। ফাদার ভিনসেন্ট কথা বলছিল, সেই সময় তার কাছে ফোন আসে তারার। প্রথমে সে ইগনোর করে, বাট আবার কল আসে। ফাদার ফোন রিসিভ করলে আমরা তাকে খানিকটা টেন্স দেখি। ফাদার আমাকে ডেকে বলে একটু জরুরি কাজে তাকে যেতে হবে, আমি যেন বাকিটা সামলাই। কিন্তু বড় ফাদার আসতে চলেছে তাই আমি না করি, কারণ আমার দ্বারা এটা পসিবল ছিল না। ফাদার 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। আপনাদের মনে আছে তারা যে সাথ্যার বাড়ি থেকে ফোন করেছিল, তারপর যে বললো 1 ঘন্টা সময় লাগবে, ফাদারকেই ফোন করেছিল। এই ফাদার বলছে যখন কাজ একটু শীতল হলো ফাদার তারও হুড়ো করে বের হয়ে যায়। আমি বুঝতে পারি কোন একটা ঝামেলা হয়েছে। পরে মহিলা হোস্টেলের সিস্টার আমায় ফোন করে বলে তারা হোস্টেলে ফেরেনি। আমি তাকে কাউকে কোনো কিছু বলতে নিষেধ করে দেই, কারণ ফাদার ভিনসেন্ট এখনো ফিরে আসেনি। আর সেই রাতে না তারার কোনো খোঁজ পাওয়া গেছে আর না আমাদের ফাদারের। অনেক রাতে হসপিটাল থেকে ফোন আসে ফাদারকে কেউ গুরুতর অবস্থায় হসপিটালে নিয়েছে, আর তারপর থেকে আমরা এই ব্যাপারগুলো মেনটেন করছি। সাথ্যা ফাদারের কাছ থেকে সব শুনে চলে আসে একটা ক্রাইম স্পটে, মানে এখানেই ফাদার ভিনসেন্টের দুর্ঘটনাটা ঘটেছিল। সাথ্যা সেখানে কি যেন একটা পায়, আমাদের দেখানো হয় না। তারপর কাদিরকে ফোন করে কি যেন বলে। এরপর রাতে বাসায় ফিরলে একটা লোক তাকে ধরে ফেলে। আমি এটাই ভয় পাচ্ছিলাম। যাক, সে সাথ্যাকে সেই ফাইলটা দিতে বলে, অবভিয়াসলি সে দিবে না। তো দুজনের মাঝে একটু হাতাহাতি হয়। পরে ফ্ল্যাটের লোকজন জমা হয়ে গেলে লোকটা ভয় সেখান থেকে পালিয়ে যায়। তারপর সবাই যে যার মতো চলে গেলে সাথ্যা যাচ্ছিল এখানে বাথরুমের টাঙ্কির যে ময়লাগুলো থাকে উঠিয়ে রেখেছে সেটা দেখে। এটা আসলে কোনো কিছু না, আপনি জাস্ট ভাবুন আর কি যে এরকম করে উঠিয়ে রেখেছে। সাথ্যার মনে পড়ে তারার ফোনের একটা ভাঙা অংশ সে বাথরুমে পেয়েছিল। তো এর ভিতরে খোঁজা শুরু করে আর সেখানে তারার ফোনটা পেয়ে যায়। তারপর রুমে গিয়ে সেটা পরিষ্কার করে। তারপর কিছু কাগজপত্র রেডি করে, আর যে লোকদের এই কেসের ব্যাপারে জানার দরকার তাদেরকে ফোন করে কি যেন সব বলে, মানে এক একজনকে এক একটা তথ্য দেয়। আর এর সঙ্গে সকাল হয়ে যায়। সাথ্যা সবগুলো কাগজ সহ সব ফাইল নিয়ে রেডি হয়। বাইরে যাবে, আবার সে তারাকে ফিল করতে পারে যে ন্যায়ের জন্য এখনো পথ চেয়ে আছে। সাথ্যা চলে আসে প্রিন্সিপালের কাছে।
তাকে বলে, স্যার আমি খুব সাধারণ একজন ব্যাংক এমপ্লয়, আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো একটু এক চক করে আমাদের দেখানো হয় সাথ্যের সঙ্গে কি কি হয়েছে। সাথ্যা বলছে, আমার সঙ্গে যা যা হয়েছে এর ফলাফল এটাই দাঁড়ায় যে আমি একসময় ওই ড্রাইভারের মতো মরেই যেতাম। অনেক আগেই তো চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মায়ের জন্য বেঁচে যাই, কিন্তু যে আমার পিছু নিয়েছে সে আমাকে শান্তিতে থাকতে দেবে না এটাও আমি শিওর ছিলাম। এজন্য আমি সিদ্ধান্ত নেই ইঁদুর বিড়াল খেলার সময় শেষ, আমাকে কিছু তো একটা করতেই হবে। সেই রাতে আমার বাড়িতে কি হয়েছিল আমার জানাটা দরকার ছিল, তাকে দেখার আমার দরকার ছিল, আর তাই হলো। সেদিন কাদরির ওখানে যাওয়ার পর আমি যেটা দেখি আমার সন্দেহ হয়ে যায়। তারপর যখন ফাইলটা আমার হাতে এলো আমি কনফার্ম হয়ে যাই। আর সেই রাতে আমাদের যে ছবিগুলো উঠিয়েছিল আমি সেগুলো ভালো করে দেখে আরো একটা জিনিস কনফার্ম হয়ে যায়। কিন্তু এগুলোও যথেষ্ট ছিল না, এই জন্য যেখানে ফাদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে যাই, আর সেখানে আমি একটা জিনিস পাই। তারপর কাদিরকে ফোন করে একটা ক্লু দিই, আপনাকে ফোন করে আরেকটা বলি, এভাবে কয়েকজনকে কয়েকটা কথা বলি। কাহিনীর টুইস্ট বের হতে চলেছে। সাথিয়া বলে, যাকে আমি ফাইলের কথা বলেছিলাম সে পরের দিন আমার উপর হামলা করায়। আমি জানতাম এমন কিছু হবে। সেই হামলাতে একটা ব্যাপার ভালো হয়েছে যে আমি বিল্ডিং এর বাথরুমের ময়লার মাঝে তার ফোনটা খুঁজে পাই, আর সেটা পরিষ্কার করলে আমি তার মাঝে একটা ভিডিও পাই। দেখবেন সেই লোকটাকে সাথিয়া ল্যাপটপ বের করে অন করতে যাবে, তার গলায় হাতিয়ার পড়ে যায়। ঝটকা খেয়েছেন? এই ডক্টরই হলো আসল কালপ্রিট। দুনিয়াতে মানুষ আছে, কাকে ভরসা করবেন? তখন আমাদের দেখানো হয় যে সেদিন কাদিরের ওখানে সাথিয়া এই হাত দেখে তার কেন জানি চেনা চেনা লাগছিল। পরে যখন সে তার ছবিগুলো দেখছিল তখন লক্ষ্য করে যে লোকটা ছবি উঠিয়েছে সেই হাত আর এই হাত একই। আর ফাদারের দুর্ঘটনার ওখানে এই প্রিন্সিপালের গাড়িরই একটা টুকরো সে পেয়েছিল। আর সাথিয়া প্রিন্সিপালকে ফোন করে ফাইলের ব্যাপারে বলেছিল যে সেটা আমার কাছে আছে। আর পরের দিনই তার উপর হামলা হয়। তার মানে এই টাকলুই সব। টাকলু বলছে, সব বুঝে গেছিস, তাহলে এখন ভিডিওটা আমায় দে। সাথিয়া বলে, আরে টাকলু, এতক্ষণ যা যা বললাম তাতে তো তোকে দোষী বলা যায়, কিন্তু প্রমাণ করা যায় না, কারণ তোকে দেখা যায়নি। এই জন্য আমি তোকে ভিডিওর কথা বললাম। আবে তুই তো ফোনটা ভেঙে বাথরুমে ফেলে দিয়েছিস, সেটা আমি পাবো কি করে? আর ফ্ল্যাটের উপরে এইভাবে কি কেউ ময়লা উঠে রাখে? আমি তো তোকে এমনিই বলেছিলাম, আর তুই ফেসে গেলি। টাকলু বলে, সব বুঝে নিয়েছিস, কিন্তু এখান থেকে তুই বেঁচে ফিরবি তাহলে তো সবাইকে বলতে পারবি, তাই না? কিন্তু আমি তো তোকে ছাড়বো না। সাথিয়া কিছু একটা বলে তার একটু মনোযোগ সরিয়ে দিয়ে তাকে মারা শুরু করে। তো দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়। পরে সাথিয়া টাকলুকে বেশ মজা বোঝায়। তারপর বলে, এই ফাইলটার জন্যই তুই তারাকে মেরেছিস, তাই না? তুই জানতিস তারা সোফিয়ার ব্যাপারে সব জেনে গেছিল। তখন আমাদের দেখানো হয় যে তারা কি জেনে গেছিল। তো তারা সোফিয়ার মৃতদেহের ছবি উঠিয়েছিল, সেগুলো প্রিন্সিপালকে দেখাচ্ছে আর বলছে তার বডিতে অনেক আঁচড়ের দাগ রয়ে গেছে, উরুতে কামড়ের দাগ, গলাতে কামড়ের দাগ। সোফিয়াকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে ফেলে দেওয়া হয়েছে। আপনি ওর পোস্টমর্টম করেছেন, অথচ পুলিশ ফাইলে এসব তথ্য নেই। কেন বলুন তো? আমি অরিজিনাল ডিটেলস বের করেছি। কলেজে মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি করা হচ্ছে, এর পিছে কে রয়েছে আপনি যদি স্বীকার না করেন তাহলে আমি এই সব কিছু মিডিয়াকে বলে দিব, আর কলেজের সবার কাছে এই ফাইলের একটা করে কপি দিয়ে দিব। এসব বলে তারা চলে যায়। আর এরপরে এই হারামে তারার পিছে লোক লাগিয়ে দেয়, আর তখনই তারা লুকাতে গিয়ে সাথিয়ার গাড়িতে উঠে পড়ে। সাথিয়া বলছে, যখন তোর লোক তারাকে খুঁজে পেল না, তুই জানতি তারা ফাদারের সঙ্গে যোগাযোগ করবে, তাই তুই ফাদারের উপর নজর রেখেছিলি। সে বের হওয়া মাত্রই তার অ্যাক্সিডেন্ট করিয়ে ফাদারের ফোনটা দিয়ে তারা থেকে ঠিকানা জেনে নিলি। তারপর বিল্ডিং এ ঢোকার আগে ক্যামেরা সব ডিস্ক পুড়ে দিলি। আমার ফ্ল্যাটে এলে তারা দরজা খুলে ফাদারকে দেখতে না পেয়ে তোকে দেখে সন্দেহ হয় যে তুই এখানে কি করে। তুই যতই বল ফাদারের সঙ্গে এসেছিস, সে মানতে চায়নি। যখন ফাদারকে সে মেসেজ করে, ফাদারের ফোন তোর কাছে বেজে ওঠে, আর তারা বুঝে যায় তুই কিছু একটা করেছিস, বাট ততক্ষণে তুই তারাকে ধরে ফেলিস। ফাইলের কথা বললে তারা বলে না তুই ফাদারকে কি করে মেরেছিস সেটাও বলিস। তখন ও আবার তোর ভিডিও বানাইতেছিল, কিন্তু তুই ওর ফোনটা ভেঙে ফেলে দিস। এরপর আমাদের দেখানো হয় যে সোফিয়াকে আসলে এই মাদার বডি রে করেছে, আর তাকে উপর থেকে এই ফেলে দিয়েছে। এসব শুনে তারা আরো বেশি কষ্ট পায়, কিন্তু তাদের কি, এই হারামজাদা তারাকে মেরে ফেলে। মুখ যেহেতু বাধা ছিল তাই কোনো শব্দই সাথিয়া পায়নি। তারপর তারা ফোন ফ্লাশ করে দেয়, আর সাথিয়ার থেকে যেন কোনো ঝামেলা না হয় এই জন্য তাকে খানিকটা বেহুশ করে এভাবে ছবি উঠায়। সাথিয়া বলে, সত্যি বলতে কি জানিস, তারার কাছে যদি সোফিয়ার এভিডেন্স নাও থাকতো তুই তারপরেও তারাকে ছাড়তি না, কারণ আমি যখন তোকে সন্দেহ করলাম তখন আমার মনে হলো যে একটা মানুষ দুইটা বাচ্চাকে মেরে এভাবে নর্মাল রয়েছে কিভাবে। তখন বুঝতে পারলাম শুধু সোফিয়া নয়, তুই প্রিন্সিপাল হওয়ার পর এই কলেজ থেকে আরো অনেক মেয়েরা বিভিন্ন ভাবে মরেছে, আর তাদের মাঝে সবাই ছিল অনাথ এবং ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনায় ভালো স্কলারশিপ পেয়ে বাইরে যাবে। তুই তাদের টার্গেট করিস, আর যেহেতু তাদের আগে পিছে কেউ নেই তো প্রশ্ন করারও কেউ নাই। তাদের শোষণ করে মেরে ফেলার পর তাদের সিটগুলো তুই বড় লোকদের বাচ্চাদের বিক্রি করে দিস লক্ষ লক্ষ টাকা বা নিজের প্রোটেকশনের বিনিময়ে। আমি আরেকটু রিসার্চ করে দেখলাম, শুধু তুই না, আমাদের দেশে এমন অনেক কলেজ রয়েছে যারা এই র্যাকেটে জড়িত। আমি তো সাধারণ একটা মানুষ, তুই আমাদের দেশের সেরা 10 জন সার্জনের মাঝে একজন, তুই তো আমাকে ছাড়বি না। তাই আমি আমার সেফটি
সেফটি আগেই করে রেখেছি, এসবের একটা কপি আসল জায়গায় পাঠিয়ে দিয়েছি। এই বলে সাত্তিয়া বের হওয়ার জন্য দরজা খোলে আর দেখে কাদির সেখানে হাজির। বাস সবাই মিলে ভেতরে আসে। সাত্তিয়া আবার বলে, আবে ঢ্যামনা, তুই এত পাপি হয়েও যদি এত দূর আসতে পারিস তাহলে তোর স্টুডেন্টরা কত শক্তিশালী হবে ভাব। তোরই স্টুডেন্টেরা, তোকে ছেড়ে দিলে সমাজে চুলকানি বিখাউজ আরো বেড়ে যাবে, তাই তোর ট্রিটমেন্ট এরাই করবে। যাওয়ার আগে সাত্তিয়া কাদিরকে বলে এটা সোফিয়ার জন্য। বাস ছেলে পেলে রাগ নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর সাত্তিয়া দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। পরে আমরা ডিএসপি কে দেখাই, যার কাছে সব প্রমাণ পাঠিয়ে দিয়েছে সাত্তিয়া। অফিসার এখন এই প্রমাণগুলোর উপরে অ্যাকশন নিবে, কারণ সে সৎ অফিসার। এরপর হয়তো প্রিয়াঙ্কাও তার ভুল বুঝতে পেরেছে। ক্যামেরা এখানে থামায়, কি আর করার, মুভি শেষ করে দেয়। যাক, তারা মুভি শেষ করে দিতেই পারে, সে অধিকার তাদের আছে। তো ব্যাপারটা হলো বর্তমানে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। ভিডিওতে দেখলাম এক 70-80 বছরের দাদু লুডু খেলতে গিয়ে ধরা পড়েছে। মানুষগুলো যেন পেশাজ হয়ে গেছে, মনুষ্যত্ব যেন চিলে নিয়ে গেছে, করে বেড়াচ্ছে যা তা। কেউ ফেসে যাক, কেউ কষ্ট পাক, আর লাগুক না কাউকে পায়ের তলে পিষিয়ে মারা, বাস আমাকেই হতে হবে রাজা। আশেপাশে তো আমরা সবাই মানুষকেই দেখছি, এরা তো নয় কোনো হিংস্র প্রাণী, কিন্তু যখনই কেউ কারো দুর্বলতার একটু সুযোগ পায়, এই মানুষগুলোই পাল্টে ফেলে মনুষ্যত্বের কাহিনী। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু চিরফাঁড় করে যায়েন, আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।